নমস্কার, আমি অনুভব। তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। আমরা আজ আবার নিয়ে চলে এসেছি নতুন একটা গল্প। আজ তোমরা শুনবে তমঘ্ন নস্করের কলমে দেও সিরিজের পঞ্চম গল্প এলোকেশী। গল্পটা আমরা নিয়েছি অরণ্যমন প্রকাশনী থেকে প্রকাশিত লেখকের দেও বইটি থেকে। বইটা সংগ্রহ করবার লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক আউট করো। আর যারা যারা এখনও দেও সিরিজের একটাও গল্প শোনোনি তারা পিন কমেন্টসটা একবার চেক করো, সেখানে দেও সিরিজের পুরো প্লেলিস্টটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প, তমঘ্ন নস্করের কলমে দেও সিরিজের পঞ্চম গল্প এলোকেশী। মেদিনীপুর আমার কাছে খুব নতুন জায়গা নয়। এক থাবা মুড়ি মুখে পুড়ে বললেন দাদামশাই। তবে সেবার বদলি হয়ে বা পরিদর্শনে যায়নি সেখানে, বরং একটা বিশেষ কাজের দায়িত্ব দিয়ে আমাকে পাঠানো হয়েছিল উত্তর পশ্চিমের জঙ্গলাকীর্ণ এলাকায়। সেখানে নাকি ভয়ানক কিছু ঘটেছে। মানুষজন আপাতভাবে বিনা কারণেই অসুস্থ হয়ে পড়ছে। দলে দলে লোক গ্রাম ছেড়ে দক্ষিণে আর পূর্ব দিকে সরে আসছে। কাগজে কলমে আমাকে চিকিৎসা করতে পাঠানো হয়েছিল ঠিকই, তবে আসল কাজ ছিল অনুসন্ধান। ঠিক কি ঘটছে ওই অঞ্চলে তা জানা। জেলা সদর থেকে প্রথমে ঝাড়গ্রাম এসে স্থানীয় জমিদারের বাড়িতে বিশ্রাম নিলাম। বিশ্রাম নেওয়া আমার মূল উদ্দেশ্য ছিল না, বরং ওখান থেকেই খোঁজ খবর নেওয়া শুরু করতে চেয়েছিলাম। কিন্তু দেখলাম জমিদার হয় নিজেই ভীষণ ভয় পেয়েছেন অথবা কথা ঘোরাচ্ছেন। যখন স্পষ্টভাবে জানতে চাইলাম ঠিক কি হয়েছে এখানে, তখন ফ্যাকাশে মুখে আমার হাত ধরে সোজা বাড়ির বাইরে এলেন জমিদার। তারপর দেয়ালের দিকে ইঙ্গিত করলেন। দেখলাম চুন সুরকির পাকা দেয়ালে বিঘত খানেক চওড়া ফাটল এঁকে বেঁকে ছাদ অবধি চলে গেছে। এমনকি সামনের বাগানের জমিতেও রীতিমতো ফাটল ধরেছে। সেখানকার গাছপালাগুলিও যেন কেমন নিস্তেজ হয়ে পড়েছে। জমিদার বললেন, তার দাদা মেজকর্তা জিমুতেন্দ্র নারায়ণ বিলেত যাওয়ার আগে মাত্র বছর খানেক হলো বহু অর্থ ব্যয় এই বাড়ি তৈরি করিয়েছেন। আমাদের পল্লীগ্রামের মতো মাটি, বাতা আর সুরকি দিয়ে বানানো নয় সে বাড়ি। তাতে রীতিমতো পাথর আর সরু ইটের দেয়াল। তাতে এমন ফাটল ধরল কিসে? ভূমিকম্প? কিন্তু বাগানের গাছগুলোর এমন করুণ দশা হলো কিভাবে? ভেবেছিলাম কাজের লোকজনের সঙ্গে গোপনে একটু কথা বলবো, কিন্তু জমিদার আমাকে হাজির করলেন তাদের পশুশালার সামনে। বার্ষিক 1.5 লক্ষ টাকা আয়ের জমি বলে কথা। তার উপর এদের আদিপুরুষ তারিণীচরণ স্যার এলিজা ইম্পের ব্যক্তিগত খিদমতগার ছিলেন। প্রচুর খিদমত যে করেছিলেন তা বুঝতেই পারছিলাম। হাতি, ঘোড়া, বিদেশ থেকে নিয়ে আসা শ্বেত ব্যাঘ্র, সিংহ, নানা জাতের পাখি কি নেই সেখানে। অবাক হয়ে সেসব দেখতে দেখতে একটা জায়গায় এসে থমকে দাঁড়ালাম। মোটা মোটা গড়াদের পেছনে শিকলে বাঁধা ছিল কয়েকটি কুকুর। কুকুর? হ্যাঁ, সেও একেবারে দেশি কুকুর। রীতিমতো অবাক হলাম। কুকুর আমাদের পোষ্য, তাদের জন্য এই ভীষণ ব্যবস্থা কেন?
তবে দেশি কুকুর যে এমন চকচকে আর এত বড় হয় তাও সেই প্রথম দেখলাম। আমাদের দেখে কুকুরগুলো ডেকে উঠল। সে ডাক শুনে আমি কেঁপে উঠলাম। মনে হলো পায়ের তলার মাটিটা অবধি দুলে উঠল সেই ডাকের চোটে। খেয়াল করলাম কুকুরগুলো যখন ডাকলো তখন আশেপাশের সমস্ত প্রাণী কেমন যেন ভয় পেয়ে সিঁটিয়ে গেল। এমনকি পাখিগুলো পর্যন্ত চুপচাপ হয়ে গেল। মনে হলো এখানে যা হয়েছে তা চোখের দেখার বাইরে কিছু। যাওয়ার আগে ম্যাজিস্ট্রেট আমাকে আভাস দিয়েছিলেন যে জমিদার দেবদেবী নিয়ে কিছু একটা গন্ডগোল পাকিয়েছেন। ওই কুকুরের ডাক আর তার প্রতিক্রিয়া দেখে মনে হলো তাহলে কি এদের সঙ্গে এই এলাকায় যা ঘটছে তার কোনো সম্পর্ক আছে। কিন্তু কুকুর, কিছুই বুঝতে পারলাম না। এদিকে আমাকে রীতিমতো ঠেলে ঠুলে ভেতরে নিয়ে আসা হলো। জমিদারের আচরণে একটা মরিয়া ভাব দেখছিলাম। মনে হচ্ছিল যা হয়েছে সেটা ধামা চাপা দিতে তিনি বদ্ধপরিকর। আমি সেই নিয়ে গলা চড়ালে হয় আমাকে এই বাগানের কোথাও গেঁথে দেওয়া হবে, নয়তো বাঘ বা সিংহের খাঁচায় পুরে দিয়ে নিরুদ্দিষ্ট বলে ঘোষণা করে দেওয়া হবে। বাড়ির ভেতরে এসেও দেখলাম সবাই সন্ত্রস্ত হয়ে উঠেছে ওই ডাকাডাকির পরেই। রাত্রে নিঃশব্দে খাওয়া দাওয়া হলো। 32 রকম পদ রান্না হয়েছিল, প্রতিটি দারুণ সুস্বাদু, কিন্তু কোনোটাই মুখে রুচছিল না। বারবার মনে হচ্ছিল এখনই কিছু হবে। খাওয়ার পর হাঁটাহাঁটি করতেও ইচ্ছে হলো না, শুয়ে পড়লাম। কত রাত মনে নেই, ঘুম ভাঙল ভীষণ হইচইয়ের শব্দে। আলোয়ান গায়ে জড়িয়ে বাইরে এলাম। দেখি চাকর বাকররা ছোটাছুটি করছে। অলিন্দে একজনকে জিজ্ঞাসা করতে বলল চিড়িয়াখানায় চোর এসেছে, তাই সে সেদিকেই যাচ্ছে। তার সঙ্গে আমিও চললাম। তখন সেখানে ভয়ানক অবস্থা। বড় বড় পেট্রোম্যাক্স চালানো হয়েছিল বলে দিনের আলোর মতো ঝকঝক করছিল সব। তারপর দেখলাম জমিদারের পাইকরা দুজনকে পিছমোড়া করে বেঁধে আনছে। আলোর কাছে তাদের আনার পর ওদের গলায় পাথরের মালা দেখতে পেলাম। এই মালা আমি চিনতাম, পাহানরা এই মালা পরে। তারা আদিবাসী সম্প্রদায়ের পুরোহিত, অত্যন্ত সম্মান ও সম্ভ্রমের পাত্র। তারা কেন চুরি করবে? আমি কিছু বলার আগেই জমিদার তাদের বেত্রাঘাতের হুকুম দিলেন। সেই নির্মম আঘাত লোকগুলো নীরবে সহ্য করল। একজন লোককে আমার দিকে কেমন ইশারা করতে দেখলাম। পাইকরা টানতে টানতে তাদের কয়েদখানায় নিয়ে গেল। আমি পিছু পিছু যেতে চাইলাম, কিন্তু জমিদার আমাকে আটকালেন। তারপর মাঝ রাতে ঘুম ভাঙানোর জন্য এমনভাবে ক্ষমা চাইতে লাগলেন যে প্রবল অস্বস্তি হতে শুরু করল। আমার কেমন যেন সাপের মতো মনে হচ্ছিল মানুষটাকে। পরদিন সকালে চেষ্টা করলাম সেই পাহানদের কাছে যাওয়ার, কিন্তু পারলাম না। তারা নাকি রাত্রে কয়েদখানার মধ্যেই আত্মহত্যা করেছিল। অবস্থা বুঝে আমি জমিদারের হাতের পুতুল হয়েই রইলাম। আশপাশের অঞ্চলগুলো দেখাতে নিয়ে যাওয়া হলো।
তিনি দেখালেন আশেপাশের মানুষজন খুব সুখে শান্তিতে আছে, তাদের মেলা হচ্ছে, উৎসব হচ্ছে। অথচ যে গ্রামগুলোর বিপদের কথা আমাকে বলা হয়েছিল সেগুলোর ত্রিসীমানায় তিনি আমাকে নিয়ে গেলেন না। আমি জানতাম এখানে জোর খাটানো মূর্খামি হবে, তবে অপেক্ষায় ছিলাম যাতে সত্যিটা জানার একটা সুযোগ পাই। সেটা এলো যেদিন ওখানে আলকাপের আসর বসল। আলকাপ এক ধরনের পালাগান। চমৎকার পালাগান শেষ হলে আমি উঠে গেলাম সর্দারের বুকে একটা নোট গুজে দেব বলে। এমন পরিবেশনের শেষে একটা মোহর দেওয়া উচিত। সর্দার তখন আমার কানে কানে বললে, সব জানতে চান তো জমিদার বাবুকে একদিন বাইরে আনুন, বুঝেছেন? কথাটা মনে ধরল। এসে অবধি জমিদারকে একদিনও বাইরে যেতে দেখিনি। গোমস্তা আর পাইকরাই আমাকে নানা জায়গায় নিয়ে গেছে। জমিদার পারতপক্ষে বাড়ির বাইরে পা বাড়ান না, এটাই দেখেছি। তকে তকে রইলাম। দিন চারেক পর আমাদের বিদায় দেওয়ার দিন এলো। তখন আমি বেশ জোর দিয়েই বললাম জমিদার যেন আমাকে স্টেশন অবধি পৌঁছে দেন। ভেবেছিলাম পিছলে যাওয়ার চেষ্টা করবেন, কিন্তু রাজি হয়ে গেলেন তিনি। পরে জেনেছিলাম সেদিন স্টেশনে এক কর্তা ব্যক্তির আসার কথা ছিল। মূলত তাঁর মান রক্ষার জন্যই জমিদার আমার সঙ্গে গেলেন। চমৎকার সাহেবি ল্যান্ডোয় চেপে রওনা হলুম। সামনে পেছনে ঘোড়ায় চেপে হাফ ডজন বরকন্দাজ। পথের মধ্যে ছোট কাজ সারার জন্য একটু থামতে বললাম। গাড়ি থামলে নেমে ঝোপের দিকে এগোলাম। আর তখনই প্রচণ্ড শব্দে গুম গুম করে উঠল চারিদিক। পায়ের তলার মাটি, গাছপালা সব থরথর করে কেঁপে উঠল। আমি ছিটকে পথের পাশে গিয়ে পড়লাম। কতক্ষণের জন্য জ্ঞান হারিয়েছিলাম জানি না। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম জমিদারের সেই ল্যান্ডোখানা পাথরের ঘায়ে টুকরো হয়ে আছে। ছুটে গিয়ে দেখলাম ভূমিকম্প হয়ে পাশের পাহাড় থেকে নানা আকৃতির পাথর গড়িয়ে গড়িয়ে পড়েছে সেখানে। জমিদার আর তার সহচরদের চেহারা চেনা যায় না। তারা সব একেবারে মাংসপিণ্ড হয়ে গিয়েছিল। খানিকক্ষণ ওইভাবেই হতভম্বের মতো সেখানে দাঁড়িয়ে থেকে আবার জ্ঞান হারিয়েছিলাম। জ্ঞান ফিরতে দেখলাম আমি জমিদার বাড়িতে আছি। শুনলাম টানা 2 দিন আমার জ্ঞান ছিল না। ইতিমধ্যে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে চিঠি এসেছিল। আমাকে এস্টেটে থেকেই তদন্ত করতে বলা হয়েছিল। একটু সামলে নিয়েই আমি গেলাম সেই গ্রামগুলোতে যেখান থেকে লোকজন উজাড় হয়ে যাওয়ার কথা শুনেছিলাম। গিয়ে দেখলাম গ্রামের বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে। এখানে ওখানে পোড়া দাগ, ভাঙা কাঁচ, বেড়া, হাঁড়ি কুড়ি সমস্তই অকালে উৎপাটিত হয়ে যাওয়া গৃহস্থালির পরিচয় দেয়। অনুমান করলাম এই অঞ্চলের লোকজন গ্রাম ছেড়ে জঙ্গলের মধ্যে আশ্রয় নিয়েছে। তখন একাই জঙ্গলের মধ্যে ঢুকলাম। খানিকটা যাওয়ার পর দেখা পেলাম একদল কঙ্কালসার মানুষের দলের। তাদের সর্দার এলো, সঙ্গে একজন বুড়ো পাহান। অবাক হয়ে দেখলাম সেই আলকাপ দলের সর্দার। তাদের মুখ থেকেই জানতে পারলাম সেই ষড়যন্ত্রের কথা। জমিদারের দাদার অতিথি হয়ে এক ব্রিটিশ ভূতত্ত্ববিদ এই অঞ্চলে এসেছিলেন। দিনে জঙ্গলে ঘুরতেন তিনি,
এই গ্রাম ও তার লাগোয়া আরো বেশ কয়েকটি গ্রামেও তিনি এসেছিলেন। এখানকার মাটি দেখে তার অভিজ্ঞ চোখ মাটির নিচে কিছু একটা মূল্যবান জিনিসের অস্তিত্ব খুঁজে পেয়েছিল। ভূতত্ত্ববিদ কি দাদা? সে এক বিশেষ ধরনের পারদর্শী মানুষ। তারা মাটির চরিত্র, প্রকৃতি ইত্যাদি পরীক্ষা করে বলতে পারেন এর নিচে কি পাওয়া যায়। ওই গ্রামগুলোর মাটির নিচে ঠিক কিসের সন্ধান তিনি জমিদারকে দিয়েছিলেন তা তখন কেউই জানত না। কিন্তু তার লোভে শুরু হয় এই কটি গ্রাম থেকে সবাইকে উৎখাত করার চেষ্টা। এই অঞ্চলের লোকেদের আদি দেবতা হলেন ভৈরব। এই দেবতার মূর্তি কিভাবে এখানে প্রতিষ্ঠা পেয়েছে তা কেউ জানে না। দেবতার চেহারা ভীষণ। মাটি ফুঁড়ে উঠেছেন তিনি। তার পেট জ্বালার ন্যায়। মুখমণ্ডল দেখলে আতঙ্কে চোখ বন্ধ করতে হয়। তার বাকি অর্ধেক শরীর মাটির গর্ভে প্রথিত। ভীষণ জটাজাল মাথায়, চোখের স্থানে শ্বেত শঙ্খের টুকরো বসানো। তিনি যখন ক্রুদ্ধ হয়ে নড়াচড়া করেন তখনই নড়ে ওঠে মাটি, প্রচণ্ড কম্পন হয়, নির্গত হয় বিষ ও বাষ্প। ভৈরবের সহচর হিসেবে প্রচুর কুকুর থাকত সেই থানের পাহারায়। সেই কুকুরগুলো দেশি হলেও তাদের চেহারা আর জৌলুস আলাদা রকম। দেবতার ভোগেই তাদের উদরপূর্তি হয়। গ্রামের ভেতরে খাবার চেয়ে তাদের কেউ কখনো ঘুরতে দেখেনি। এখানকার মানুষ তাদের ধর্মের কুকুর বা ধর্মার বলেন। গ্রামের শেষ প্রান্তে এক বট গাছ তলায় নিয়ে যাওয়া হলো। সেই গাছের বয়স কেউ জানে না। মূল গাছ দেখা যায় না, এতই তার ঝুড়ির সংখ্যা। প্রধান বলল, এ হলো আমাদের অক্ষয় বট। ওই ধর্মারদের যখন মারা যাওয়ার সময় হয় তারা এই গাছতলায় চলে আসে। তাদের একজন মারা গেলে গাছে একটি করে ঝুড়ি বাড়ে। এ বটের মৃত্যু নেই। প্রজন্ম থেকে প্রজন্ম এই ইতিহাস শুনে আসছি আমরা। গ্রামের মানুষ তাদের দেবতার থান ছেড়ে কোথাও যেতে চায় না, সেটাই স্বাভাবিক। পরে চেয়েছিল তারা সরে গেলেও থানটা যদি রক্ষা পায়, কিন্তু জমিদার প্রথম দিন শাসিয়ে গেলেন। দ্বিতীয় দিন সরাসরি আক্রমণ হলো। পাইকরা এসে কিছু কুকুরকে হত্যা করে আর কিছু কুকুরকে নিয়ে গিয়ে প্রাসাদে বন্দি করে। আমাদের মেরে ধরে বের করে দেওয়া হলো। তারপর শুরু হলো কান ফাটানো গর্জন আর কাঁপুনি। এক সাধুকে এনে জমিদার রাজবাড়ি বেঁধে নিলেন। তাই তিনি আর এই বাড়ির বাইরে বেরুতেন না। বেরুনোর পরে ভৈরব তাকে শাস্তি দিলেন। আমাকে তারা নিয়ে গিয়েছিল ভৈরবের থানে। সে এক প্রকাণ্ড প্রচণ্ড চেহারা, বিশাল মুখবেদান, জটাজুটোধারী মাথা। এসব দেখে ভয়ের সঙ্গে এক অদ্ভুত ভক্তিও আমাকে আচ্ছন্ন করল। শোনা যায় মা সতীর দেহত্যাগের পর মহাদেব রুদ্র রূপ ধারণ করেন। সতীর দেহ নিয়ে তাঁর উদ্দাম নৃত্যে সৃষ্টি ধ্বংস হতে বসেছিল। বিষ্ণু তখন সুদর্শন চক্র দিয়ে সতী মায়ের দেহ খণ্ড বিখণ্ড করে দিয়েছিলেন। বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া সেই দেহাবশেষ নিয়েই আমাদের 51 পিঠ। চক্রের কোনা মহাদেবের কপালে লেগে সেখান থেকে নাকি রক্তপাত হয়েছিল। আর ক্ষতস্থান থেকে জন্ম নিয়েছিলেন 8 জন ভৈরব। তাঁরা নিযুক্ত ছিলেন মায়ের দেহাবশেষ রক্ষার জন্য। সেই অঞ্চল থেকে শক্তিপীঠ আর সতীপীঠ খুব বেশি দূরত্বে নয়।
মহাকালের দেওয়া দায়িত্ব বলে কথা, তাই ভৈরবকে সেখান থেকে স্থানচ্যুত করা যায়নি। কুকুরগুলোকে মুক্তি দিয়েছিলাম, গ্রামের মানুষেরাও ফিরে আসতে পেরেছিল তাদের মাটিতে। পুজোর অধিকারটুকু তাদের থেকে কেড়ে নেওয়া হয়নি। সরকারি রিপোর্টে ভৈরবের কথা লিখিনি। মাটির নিচে কি পাওয়া যেতে পারে তাই নিয়েও কাউকে কিচ্ছু বলিনি, শুধু লিখেছিলাম মাটির নিচে খোঁড়াখুঁড়ির ফলে জলস্তর টালমাটাল হয়েছিল, তাই দেখা দিয়েছিল ভূমিকম্প, হয়েছিল জলে বিষক্রিয়া। সেই মাটিতে আর কেউ হাত দেয়নি। ভৈরব আজও আছেন সেখানে। তাঁর দেহের প্রথিত অংশ নিয়ে সেই জায়গাটা রহস্য আর ওই সরল মানুষদের ভক্তির উৎস হয়েই থাকুক না হয়। আমি বললাম, আচ্ছা দাদামশাই, এরকম একটা ভয়ানক অভিজ্ঞতার পর আপনার কি আর কখনো ভয় লাগেনি? মনে হয়নি যে আর কখনো কাজের বাইরে যাবেন না? ভয় ভয় তো সেদিন থেকেই আমার নিত্য সঙ্গী হয়ে গেল। আসলে এই জীবনে বারবার এমন সব ঘটনার মুখোমুখি হয়েছি যেখানে আমার ভেতরের মানুষটা কেবল একটা খেলার পুতুল হয়ে থেকেছে। এই যেমন সেই সময় কলেজ জীবন শেষে বা কলেজ জীবনের শুরুতেই এমন একটা সর্বনাশা ঝড় বৃষ্টির মধ্যে পড়েছিলাম যা আমার সারা জীবনের পথ বদলে দিয়েছিল। কি ভয়াবহ সে দৃশ্য! তবে সেই দুর্যোগই শোনালো আমার আরও এক কাহিনী। আকাশ আঁধার করে বৃষ্টি নেমেছে কাছারি বাড়ির টিনের ছাদে। কেউ যেন সোল্লাসে খোল মৃদঙ্গ বাজিয়ে নৃত্য করতে লেগেছে। আমরা বাদা অঞ্চলের মানুষ। ঝড় বৃষ্টি তাণ্ডবের সঙ্গে আমাদের আবাল্য সখ্যতা, কিন্তু আজকের ব্যাপারখানা খানিক আলাদা। আশ্বিনের এমন ভয়াবহ দুর্যোগ আমাদের সেই প্রথম দেখা, কিন্তু তাতে কি গল্প শোনার জন্য এর চেয়ে উৎকৃষ্ট সময় কি আর হয়? আমাদের পাল্লায় জেরবার হয়ে অবশেষে দাদামশাই মুখ খুললেন। নায়েব কাকাও বাড়ি যেতে পারেননি ঝড় জলে। তিনিও বসে গেলেন আমাদের সঙ্গে ঘিরের গুমট কমানোর জন্য একখানা জানলা খুলে দিয়ে। জোলো বাতাসের ধাক্কায় কেঁপে উঠল মোমবাতির আলোটা। জল আর হাওয়ার শব্দের সঙ্গে পাল্লা দিয়ে জোরালো হয়ে উঠল দাদামশায়ের কণ্ঠখানিও। আমি তখন সদ্য কলেজে ভর্তি হয়েছি, হোস্টেলে থাকি। বরাতে থাকলে পক্ষকালে, না হলে মাসে একবার বাড়ি আসি। আসার পথটিও এখনকার মতো ছিল না। কলেজ থেকে শিয়ালদহ অবধি হেঁটে আসি, শিয়ালদহ থেকে বিটনটি অবধি ট্রেন নিই, অতঃপর খেয়ায় সাতমুখী পার হই, তারপর আবার হাঁটা, সব মিলিয়ে বিস্তর হ্যাপা। দুপুরে বেরোলে আস্তে আস্তে সন্ধে গড়িয়ে যেত। এমনই বৃষ্টির দিন ছিল সেটা। কলেজ থেকে বেরোনোর সময় আকাশ কালো মেঘে ঢাকা পড়েছিল। শিয়ালদহ আসতে আসতে ছাতা উড়ে বৃষ্টিতে ভিজে চুপচুপে হয়ে গেলাম। ট্রেনে উঠে তাও খানিকটা নিশ্চিন্ত হলুম। ভেবেছিলাম ভালোভাবেই পৌঁছে যাব বিটনটি। ভুল ভাঙল ট্রেন এগোলে। বিটনটি দয়ালবাঁধ অঞ্চলে বাঁধ ভেঙে গেছিল। ওই এলাকা ডুবে যাওয়ার ফলে ট্রেন আগের স্টেশন মরাল দিঘিতে এসেই গ্যাঁট হয়ে দাঁড়িয়ে রইল। লোকজন খানিকক্ষণ গুজুর গুজুর করে ট্রেন থেকে নেমে পড়ল। আমিও তাদের সঙ্গে পা মেলালুম। দূর থেকে বাঁধ ভাঙা নদীর গর্জন আসছে।
কোন দিকে যাব তাই ভাবছিলাম। হঠাৎ হাত ধরে কেউ হ্যাঁচকা টান মারল। হুমড়ি খেয়ে পড়লুম এক পাশে। তৎক্ষণাৎ আমড়া গাছের একখানা বড় ডাল মড়মড় করে ঠিক সেখানেই পড়ল যেখানে আমি দাঁড়িয়েছিলাম। আর একটু হলেই দাদামশাইয়ের শিউরে ওঠা আমাদের কারোর নজর এড়ালো না। খানিকক্ষণ থেমে তিনি আবার বলতে শুরু করলেন। উঠে এদিক ওদিক তাকালুম, কিন্তু আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে যে কজনকে দেখলাম তারা সবাই বেশ দূরে ছিল। কেমন যেন ঘাবড়ে গেলুম। তাহলে কে বাঁচালো আমায়? কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে ভাবতে লাগলাম কোথায় যাওয়া যায়। হঠাৎ খেয়াল হলো সেখান থেকে ক্রোশটাক হেঁটে গেলেই বুড়ো চণ্ডীগ্রাম। সেখানে আমাদের ধরম পিসি থাকেন। জল বাড়ার আগেই যাতে সেখানে। ধরম পিসি কে দাদা? আমাদের বাবারা মানে তোমাদের প্রপিতামহরা ছিলেন 12 ভাই, কিন্তু টিকে ছিলেন মাত্র 3 জন। কোনো অজ্ঞাত কারণে আমার ঠাকুমার সন্তানেরা জন্মের পরেই মারা যেত। তখন এক পীর বাবার নির্দেশে আমার বাবার জন্মের পর তাকে এক ব্রাহ্মণীর কোলে দান করা হয়। তাঁর ঘরেই বাবা জন্মের পর 3 বছর বয়স অবধি লালিত হন। তিনিই আমাদের ধরম পিসি, বাবার ধরম দিদি। তাঁর বাড়ির রাস্তাটাই ধরলাম। পথে নেমে বুঝলাম ব্যাপারটা ইতিমধ্যেই কঠিন হয়ে গেছে। ভাটি অঞ্চলের মানুষ বলে আমরা কাদা বা দূরত্বের পরোয়া করি না। ওসবের মধ্যে দিয়ে মাইলকে মাইল উজিয়ে যেতে পারি আমরা, কিন্তু সে তো একেবারে উত্তাল সমুদ্র হয়েছিল। স্টেশনে যে থাকবো তারও জো নেই। স্টেশন মাস্টার ট্রেন ঢুকিয়েই নিজের ছোট্ট ঘরে পালিয়েছে। বাধ্য হয়ে মায়ের নাম নিয়ে মাঠে নেমে পড়লাম। হাঁটু অবধি তখনই ডুবে গেল। এদিকে আকাশ থেকে আলোটুকুও মুছে গেছে। আন্দাজে ঈশানকোণ ধরে নিয়ে এগোতে লাগলাম। মন বলছিল গ্রামের কাছাকাছি গেলে আলোর দেখা পাবই, সে গার্হস্থ্য বাড়ি হোক কি আটচালা। এভাবে কতটা হেঁটেছিলাম জানি না। আচমকাই বৃষ্টির আওয়াজ ছাপিয়ে খটখট করে একটা শব্দ পেলাম মনে হলো। রাখালরা যেভাবে মাঠের মধ্যে গরুর খোঁটা পোঁতে সেই আওয়াজই যেন শুনছি। আওয়াজ পেতেই মনটা চনমন করে উঠল। তবে কি লোকালয়ের কাছে এসে পড়েছি? আশা নিয়ে এদিক ওদিক চোখ ঘোরালাম অন্ধকারের মধ্যে, কিন্তু কোথায় কি? কাউকে দেখলাম না। আওয়াজটাও একবার হয়েই থেমে গেছিল। কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থেকে আবার হাঁটতে শুরু করলাম। আবার সেই আওয়াজ এলো, এবার বাম দিক থেকে। খানিকটা বাঁয়ে এগোলাম, সারা শব্দ পেলাম না কারো। পিছিয়ে এসে নিজের মতো এগোতে যাব, তখনই আওয়াজটা আবার পেলাম। এবার যেন একটা আবছায়া অবয়ব দেখলাম। ডাকলাম, কে গো, শুনছো? সেই মূর্তি কোনো সাড়া দিল না। তবে তার পাশ থেকে স্পষ্ট হাম্বা রব শুনলাম, যেন আমার প্রশ্নের উত্তর গরুটিই দিলে। মনে যেটুকু দ্বিধা ছিল তা কেটে গেল। নিশ্চয়ই আমার পথ ভুল হয়েছিল। গরু নিয়ে যখন কেউ চলেছে তখন এদিকে নিশ্চয়ই গ্রাম আছে। আমি জলের মধ্যে দিয়ে জোরে জোরে পা ফেললাম।
তখন আমার চিন্তা শক্তি লোপ পেয়েছিল, না হলে খেয়াল হতো জলের ছপ ছপ আওয়াজ শুধু আমার পায়েই হচ্ছে। সামনের মানুষটা বা গরু কারোরই কোনো আওয়াজ পাইনি আমি। তাছাড়া ওই জলে খোঁটা মারার আওয়াজই বা আসে কি করে? আসলে সেই নিঃসীম অন্ধকার আর বৃষ্টি আমার চেতনা আচ্ছন্ন করে দিয়েছিল। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে চলেছি তো চলেছি। ছপাত ছপাত শব্দ ক্রমশ ঘাপুস ঘুপুসে বদলে গেল। হাঁটু ছাড়িয়ে জল উড়ু ছুঁয়ে গেল, কিন্তু আমার খেয়াল নেই আমি চলেছি। যে অন্ধকারে শেয়াল কুকুরও কানা হয়ে যায়, সেখানে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম খাটো ধুতি পরা, মাথায় টাক এক বুড়ো গরুর দড়ি হাতে এগোচ্ছে। এমনকি গরুর গায়ের বোদো গন্ধটাও টের পাচ্ছি আমি। হয়তো আরেকটু গেলেই গ্রাম পড়বে। কতক্ষণ ওইভাবে চলেছিলাম জানি না। জল বাড়ছে বুঝছিলাম, কিন্তু চলা থামাতে পারিনি। কি এক প্রচণ্ড মোহে এগিয়ে চলেছিলাম। হঠাৎ হিস শব্দে আমার চেতনা ফিরল। গোখরো, সেই আওয়াজ মাথার একেবারে ভিতরে গিয়ে ঘা দিল। তখনই হু হু করে প্রচণ্ড জোলো হাওয়ার গর্জন আমাকে বধির করে দিল প্রায়। তারই সঙ্গে পেলাম জলের বিপুল উচ্ছ্বাসের শব্দ। চোখ সয়ে যেতেই মালুম হলো পুরো উল্টো দিকে এসে পড়েছি। কমলপুরের খালের চর ভাঙছে, সামনেই উত্তাল জলরাশি যেন হাত ছানি দিয়ে ডাকছে আমায়। আর দু পা এগোলেই এত কাছ থেকে মৃত্যু দেখে শিউরে উঠলাম। কিন্তু সেই মানুষটা আর তার গরু, যাদের অনুসরণ করে আমি আসছিলাম, তারা কই? দূর দূর অবধি তাকিয়েও তাদের দেখতে পেলাম না। সর্বাঙ্গে কাঁটা দিল আমার। তবে কি ভুলোর পাল্লায় পড়েছি? কি করব এবার? আবার সেই হিস শব্দটা পেলাম। ভয়ে ভয়ে আওয়াজ অনুসরণ করে পাশে তাকাতেই সেই সাক্ষাৎ মৃত্যুকে দেখতে পেলাম। একটা কেওড়া গাছের ডালে এঁকে বেঁকে দুলছিল সাপটা, আর মাঝে মাঝে আওয়াজ তুলছিল। হয়তো আমার অনাহুত উপস্থিতির বিরুদ্ধে প্রকৃতির কাছে নালিশ জানাচ্ছিল সে। কিন্তু হে কি, তার সেই আঁকা বাঁকা দেহের ফাঁক দিয়ে বহু দূরে একখানি আলোর আভাস চোখে পড়ল যেন। সে আলোর রং কেমন যেন নীলাভ মনে হলো। মেঘলা আকাশ থেকে খসে পড়েছে কোনো নক্ষত্রের টুকরো। আবার এগোলাম নতুন করে বাঁচার আশায়। পেছনে একটুকু আওয়াজ হলেই চমকে উঠছিলাম। ওই বুঝি সেই কালান্তক জম গাছ থেকে জলে লাফিয়ে পড়ল। ওই বুঝি সেই খোঁটা মারা ভুলো পিছু নিল। হাঁটা যেন আর শেষ হয় না। অনন্ত সময় ধরে হেঁটেই চলেছিলাম। সেই নীলচে আলো স্থির হয়েছিল। চোখের সামনে কে যেন বলছিল, এই তো আর একটু, ব্যাস আর একটু। একটা কদম গাছের তলায় এসে পৌঁছলাম। ততক্ষণে ঝড় জল থেমে গেছে। কদম গাছের গোড়ায় পড়ে থাকা এক টুকরো শিলাখণ্ড থেকে সেই নীলচে আলোটা আসছিল। পাথরটাকে বেষ্টন করেছিল আরও একখানি গোখরো। আমি সেই গাছের নিচে হাঁটু মুড়ে বসে পড়লাম।
ততক্ষণে কোনোভাবে আমার ধারণা হয়েছিল সাপ আমায় দংশন করবে না, বরং সে না থাকলে আমি ভুলোর হাতে প্রাণ হারাতাম। এই পথের সন্ধান সেই দিয়েছে। কাছ থেকে দেখে মনে হলো পাথরটার গা আশ্চর্য রকম মসৃণ হলেও সেটা থেকে কোনো আলো বেরোচ্ছিল না। তাহলে আমি কি দেখে এগিয়েছিলাম? জানি না। ওখানে বসার পর আস্তে আস্তে শরীর ছেড়ে দিল। ঘুমিয়েছিলাম নাকি জ্ঞান হারিয়েছিলাম তাও জানি না। তবে চোখ বোঝার আগে একটা কথা মনে পড়ছিল। আগের হপ্তায় হাসপাতালে একজন রোগী এসেছিল কলিকের ব্যথা নিয়ে। রক্তাম্বর পড়া সিদ্ধাই গোছের বুড়ো মানুষ। রাউন্ড দেওয়ার সময় লোকটা আমার দিকে তাকিয়ে থাকতো। শল্য করার পরের দিন সকালে লোকটার নাড়ি পরীক্ষা করছিলাম। লোকটা দেখি সেই অর্ধচেতন অবস্থাতেই বিড়বিড় করছে। কান পেতে বুঝলাম লোকটা বলছে, তোর সামনে খুব বিপদ, সাবধানে চলিস। তবে মা আছেন তোর সঙ্গে, তাকে যে প্রতিষ্ঠা করতে হবে। সারা জীবনে তুই বহুবার মায়ের দেখা পাবি। তখন অত গা করিনি। তবে সেই রাতে স্বপ্নে এক দেবীকে দেখলাম। আকৃতিতে তিনি অনেকটা মা জগদ্ধাত্রীর মতো। মাথায় মুকুট, কেশ দীর্ঘ এলায়িত, দেহের বর্ণ রক্তাভ হরিদ্রা, ত্রিনয়ন, চতুর্ভুজা, পরনে রক্তবস্ত্র, উপরের হাতে খড়গ ও খেটক। সিংহের উপরে উপবেশনা হয়ে তিনি আমার দিকে তাকিয়ে স্মিত হাসছেন। চোখে আলো পড়তেই ঘুমটা ভেঙে গেল। ধড়মড় করে উঠে বসলাম। দেখলাম আমি পিসির বাড়ির দাওয়ায় শুয়ে আছি। শুনলাম ঝড় জল থামলে লোকে যখন বেরিয়েছিল তখন তারা গ্রামে ঢোকার মুখে কদম গাছতলায় আমাকে পড়ে থাকতে দেখে। আমাকে কয়েকজন চিনতে পেরে পিসির কাছে নিয়ে এসেছিল তা বুঝতে পারলাম। ওই অন্ধকারে আলোর সন্ধানে চলতে চলতে আমি ধরম পিসির গ্রাম বুড়োচণ্ডী গ্রামে এসে পড়েছিলাম। মনে মনে সেই দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে পুরোটা খুলে বললাম পিসিকে। পিসি তখনই খবর পাঠিয়ে আমার বাবা আর আমাদের কুলপুরোহিত তত্ত্ববোধক ঠাকুরকে ডাকলেন। গ্রামের চণ্ডী মণ্ডপে আরো 5 জনের সঙ্গে বসেই শুনলাম বাকি কথাগুলো। তত্ত্ববোধক ঠাকুর বললেন, এ তো দেবী নারায়ণী, আমাদের আদি মা। এককালে এই অঞ্চলে তার বিশেষ প্রাধান্য ছিল, কিন্তু যবন যুগে অপর অরণ্য দেবী অর্থাৎ বনবিবির আবির্ভাবে তার গুরুত্ব হ্রাস পায়। কথায় আছে, মক্কা থেকে খোদা তাআলার হুকুমে বনবিবি ভাটি দেশে এসেছিলেন অধিকার ফলাতে। রাজা দক্ষিণ রায় তার বিরুদ্ধে যুদ্ধ করতে চাইলে রাজমাতা নারায়ণী তাকে নিরস্ত করে নিজেই রণক্ষেত্রে অবতীর্ণ হন। বীরকতের দয়ায় বনবিবি জয়ী হন। তবে নারায়ণী তাকে সই পাতিয়েছিলেন বলে 18 ভাটিতেই তাকে পুজো পাওয়ার অধিকার দিয়েছিলেন বনবিবি। কিন্তু আজ প্রায় কোথাও পূজিতা হন না নারায়ণী। তুমি
থাকো আমি যাই, হারি জিতি ক্ষতি নাই, আওরাতে আওরাতে লড়া ভালো, নারায়ণী ইহা বলে, দেও দানা লিয়ে চলে, সেনা শিষ্য যত তার ছিল। সারাদিন জং চলে, কেহ কারে নাহি পারে, বন বিবি বিপাক দেখিয়া, মা বরকত বলে ডাকে, উদ্ধারিয়া লেহ মুখে, নারায়ণী ডালিল মারিয়া। হয়তো সেই জন্যই মা আমাকে বেছে নিয়েছিলেন তাকে পুনঃপ্রতিষ্ঠা করানোর জন্য। ওই ভুলো কে ছিল দাদা? বলো তাহলে শোন। এক বুড়োর 3 কোলে কেউ ছিল না। একদিন দুপুরে বুড়ো ঘুমিয়ে পড়েছে। এদিকে ঝড় উঠেছে, মাঠে তার সবেধন নীলমণি গরুটা বাঁধা। কাউকে যে বলবে তার জো নেই। সবাই যার যার গরু তুলে ঘরে দৌড় দিয়েছে। বুড়ো মুগুর হাতে একাই চললে গরুর খোঁটা তুলতে। ফিরেও আসছিল দিব্যি, কিন্তু বাড়ির কাছাকাছি আসতেই একখানা অর্জুন গাছ ভেঙে পড়ল মাথার উপর। তৎক্ষণাৎ প্রাণ গেল হতভাগ্য প্রাণী দুটির। আর সেই থেকে ভুলো হয়ে ওরা ঘুরে বেড়াচ্ছে। তারপর কি হলো? সিদ্ধাইয়ের কথা ভুলে গেল। ওই কদমতলায় সেই শিলাখণ্ডের পাশে পূর্ণ আচারে প্রতিষ্ঠিত হলো দেবী মূর্তি। মন্দির করা হলো নারায়ণী মায়ের থানের নামে। ওই গ্রামের নাম বদলে হলো নারায়ণী গ্রাম। ওইখানে বাৎসরিক মেলা বসে নিয়ম মাফিক, না? আমাদের বাড়ি থেকে দেওয়া হয় সিধে, তাই তো দাদা? দাদামশাই মিটিমিটি হাসলেন। আমরাও এতক্ষণে গল্পে শোনা জায়গা আর চরিত্রগুলোকে নিজেদের চেনা জানা সব কিছুর সঙ্গে মেলাতে পারলাম। তারপর আমি বললাম, কিন্তু দাদামশাই, ওই যে আপনি বললেন যে মা আপনাকে তার কাজ করার জন্য বেছে নিলেন, সেই কাজটা ঠিক কী ছিল? আপনি তো প্রথম গল্পে মেদিনীপুর যাওয়ার কথা বললেন, আবার দ্বিতীয় গল্পেও বললেন যে সদ্য কলেজে ভর্তি হয়েছেন। তাহলে বিপদ থেকে মুক্তি পাওয়ার সেই কাজটা কবে করলেন? দাদামশাই একটু নড়ে চড়ে বসলেন, হাতে ধরা শালপাতাটা ছুঁড়ে দিলেন আগুনের দিকে। সব কাজ সবাইকে বলা যায় না বাবা, তবে আমার জীবনের এই সমস্ত ঘটনা, মায়ের নির্দেশ, এসব এক সূত্রে বাঁধা। আর বিপদের কথা বলছো, একবার সেই বিপদই আমাকে এমনভাবে গ্রাস করেছিল যে মনে হয়েছিল আমার ছাত্র জীবন আর শেষ হবে না। সেই প্রথমবার মাই আমাকে মুক্তি দিয়েছিলেন। সে ঘটনাটাও কলেজের প্রথম দিকের। চণ্ডীদাস পুরোহিত নেচে নেচে মায়ের আরতি করছিলেন। চারিদিকে তখন শাঁখ, কাসর, উলুর আওয়াজে মুখরিত। দাদামশাই তারই মধ্যে একটু ফাঁকা জায়গা দেখে আমাদের নিয়ে বসলেন। আমরা প্রতিবারের মতো সেবারও গোরানকোটায় মায়ের পুজো এসেছিলাম। এই পুজো যে ঠিক কত বছরের পুরনো তা কেউ জানে না। সবচাইতে অদ্ভুত ব্যাপার হলো, এই পুজো হয় বর্ষায়। আশেপাশে তেড়ে বর্ষা নামলেও মায়ের পুজোর 3 দিন অন্তত এই অঞ্চলে বৃষ্টি হয় না। এই তল্লাটে বেশিরভাগ পুজোতেই বলির উপাচার আছে, কিন্তু এলোকেশী মা বলি নেন না। পরিবর্তে এখানে যারা আসে তাদের কড়ি দেওয়া হয়। ধপধপে সাদা কড়িতে সিঁদুরের ছোপ লাগা থাকে। সেই কড়ি আমাদের এই 3 গ্রামের ঘরে ঘরে আছে। মেয়ের বিয়ে হলে সেই কড়ি তারা আঁচলে বেঁধে শ্বশুরবাড়ি যায়। বাইরে কাজে গেলে মানুষ তোরঙ্গে ভরে নিয়ে যায়। আমাদের বোর্ডিংয়ের প্রত্যেকের ট্রাঙ্কে এই কড়ি রাখা আছে। এই কড়ি অত্যন্ত শুভ বলেই মা আমাদের কড়িদ্ধা বাঁশুলি। পুজোর রাত্রে 3 গ্রামের সমস্ত লোকজন ঘরবাড়ি ফাঁকা করে মায়ের পুজো দেখতে আসে।
অথচ কখনো শুনিনি যে এই মন্দিরে আসার সময় কারোর কোনো বিপদ হয়েছে, বর্ষায় কোনো অসুবিধা হয়েছে বা ফাঁকা বাড়িতে ডাকাত পড়েছে। আচ্ছা, এই মন্দির নিয়ে কোনো গল্প আছে দাদা? আমি জিজ্ঞেস করলাম। গল্প না, দাদামশাইয়ের চাপা গলা শোনা গেল। একেবারে সত্যি ঘটনা। দাদা মাই আমাকে মুক্তি দিয়েছিলেন, না হলে আজ তোমরা আমায় পেতে না। সেই জন্যই যখন বর্ষার পর ঘরে ফিরি, নৌকো আমাকে নিয়ে আগে গড়ান কোটায় আসে। আজ তোমাদের সেই ঘটনাটাই বলি। তখন সবে কলেজে ভর্তি হয়েছি। ক্লাসের পর আমি কারমাইকেল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে বহুদূর চলে যেতাম। কখনো গঙ্গার পাড়ে গিয়ে বসে থাকতাম, তো কখনো ট্রামে চেপে ঘোড় দৌড়ের মাঠের দিকে যেতাম। সেদিন কলেজ ছুটির পর রেস কোর্সের মুখে হেস্টিংস বলে একটি ব্যস্ত রাস্তায় এসেছিলাম। সেখানে দেখি বিষম গোল আর জটলা। একটু এগিয়ে যেতেই আমারই বয়সী এক যুবক আমায় ভীষণ ধাক্কা মারল। আমি আচমকা আঘাতে হুমড়ি খেয়ে পড়লাম। ছেলেটাও ছিটকে পড়েছিল। সে তো উঠেই ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগালো। তারপর শুনলাম বাঁশির শব্দ। তার পিছন পিছন দেখি বিশাল পুলিশ বাহিনী ছুটে আসছে। আমি তো দেখেই কাঁপতে লেগেছি। সে ছেলে ছুটতে ছুটতে বন্দুক বের করলো ধুতির ভাঁজ থেকে। ছোটার মাঝেই পিছন ঘুরে এলোপাথাড়ি গুলি ছুটতে লাগলো সে। এতক্ষণ রাস্তায় ভিড় ছিল, এবার হুলুস্থুল বেঁধে গেল। আমি এক পাশে সরে যাওয়ার তাল করছি, হঠাৎ এক লাল পাগড়ি এসে আমায় ধরলে। বললে ওই ছেলে নাকি আমার হাতে কি একটা গুঁজে দিয়েছে, সে স্পষ্ট দেখেছে। আমি তো অবাক। অনেক বোঝাতে চেষ্টা করলাম যে আমি ওকে চিনি না, কিন্তু ব্রিটিশ পুলিশ বড় কঠিন চিজ, তারা আমায় ছাড়লে না। পরে জানলাম ওই ছেলেটি নাকি বিপ্লবী। পুলিশের কোনো কর্তাকে জানি সে গুলি করেছিল। পুলিশ হোস্টেলে এলো, আমার সব জিনিসপত্র লণ্ডভণ্ড করলো। তখন আমার উঠতি বয়স। মুকুন্দ দাসের কটা গান দেশের প্রতি টানে খাতায় লিখে রাখতাম। সেই খাতা দেখে পুলিশের সন্দেহ পোক্ত হলো যে আমি নাকি স্বদেশী করি। লালবাজারে তুলে নিয়ে যাওয়া হলো আমাকে। সরাসরি কোনো যোগ প্রমাণ করতে পারেনি ওরা, তাই গ্রেপ্তার করলে না। কিন্তু ভয় দেখিয়ে কথা আদায়ের চেষ্টা চলতেই থাকলো। কলেজে যাওয়া থেকে বিকালে বেরোনো সব সময় আমায় কেউ লক্ষ্য করত। আমাদের হোস্টেলের কিছু লোককেও নিয়োগ করা হয়েছিল আমার উপর নজরদারি করার জন্য। ভয়ে দুশ্চিন্তায় আমার শরীর শুকিয়ে যেতে লাগলো, অসুস্থ হয়ে পড়লাম। তাতেও আমায় কেউ রেহাই দিল না। হোস্টেল ছাড়ার নির্দেশ ছিল না, এমনকি ছেলেটি ধরা পড়ার পর তার শাস্তি হয়ে গেছিল, তবু আমার উপর সেই অদৃশ্য শাসন বন্ধ হলো না। এদিকে আমার বন্ধু বান্ধবও আমায় ত্যাগ করেছিল, অথবা তাদের ভয় দেখানো হয়েছিল বলেই কেউ আর আমার সঙ্গে মিশতে চাইত না। সবার চোখেই সন্দেহ। আমি রোজ কলেজ থেকে ফিরতাম আর মায়ের মন্দিরে গিয়ে পড়ে থাকতাম। বাড়িতে মা জেঠিরা কান্নাকাটি করেন। কাকাবাবু এসে দেখা করে যান। তাকেও নাকি জিজ্ঞাসাবাদ করা হয়েছিল লালবাজারে নিয়ে গিয়ে। একদিন মাঝরাতে এক আশ্চর্য স্বপ্ন দেখলাম। মা আমায় ডাকছিলেন, বলছিলেন, তুই আমার কাছে আয়, আমি তোর সব জ্বালা দূর করে দেব। মা ঘোর নীল বসনা, মাথায় এক ঢাল কালো চুল,
মায়ের সেই রূপ আমি চিনতে পারলাম। এ আমাদের গরান কোটার বাঁশুলি মা। অনেক শুনেছিলাম মায়ের কথা, সামনেই মায়ের পুজো এও জানতাম। এদিকে ছুটি দেবে কে, আমাকে ছাড়াবেই বা কে? অধ্যাপক অসলো সাহেব আমাকে বিশেষ পছন্দ করতেন। তিনি জামিন হয়ে আমার ছুটির ব্যবস্থা করে দিলেন। সাহেবের দারুণ প্রতিপত্তি ছিল, ব্যবস্থা হয়ে গেল। আমি মায়ের পায়ে এসে পড়লাম। সেই থেকে প্রতি বছর আমি মায়ের কাছে আসি। সব থেকে অদ্ভুত ব্যাপার কি জানো, এখান থেকে ফিরে গিয়ে শুনি বিপ্লবী হিসেবে যাদের সন্দেহ করা হচ্ছিল তাদের তালিকা থেকে আমাকে ছাড় দেওয়া হয়েছে। গ্রামেও লোক এসেছিল নাকি, গ্রামের কোতোয়ালিতেও খবর দেওয়া ছিল, কিন্তু তারা কিছুই সন্দেহজনক পায়নি। অতএব আমার মুক্তি মিলল। সবই মায়ের করুণা। আমরা চুপ করে কাঁসর ঘণ্টার শব্দ শুনলাম কিছুক্ষণ। তারপর আমি বললাম, মা এই মন্দিরে কবে প্রতিষ্ঠিত হলেন দাদা? হ্যাঁ, একটু আরতিটা দেখেই বলছি বলে দাদামশাই আমাদের চুপ করালেন। আমরা শুনলাম। তিনি বিড়বিড় করে বলছেন, বিক্রমপুরে বিশালাক্ষী বন্দিলাম ঘটে, রাজবল্লভী বন্দ রাজবল হাটে। বহু বছর আগে এই মাঠে একটি পরিবার বাস করত। তারা ছিল অতি অসহায় ও দরিদ্র, অথচ তারা ছিল গাঁয়েরই জমিদার পরিবারের পুত্র ও পুত্রবধূ। পরিবারের পিতা অর্থাৎ জমিদার বৃদ্ধ বয়সে দ্বিতীয়বার দ্বার পরিগ্রহণ করেছিলেন। সেই পক্ষের সম্বন্ধী সহ সমস্ত পরিবার এসে জমিদারের উপর চেপে বসলেন। বিগতা প্রথমা স্ত্রীর নিরীহ সন্তান ও তার স্ত্রী দুজনেই হয়ে উঠল নতুন মায়ের চক্ষুশূল। জমিদার চোখ থাকতেও অন্ধ। এক ঝড় বৃষ্টির রাতে দুজনকেই মিথ্যা চুরির অপবাদে ঘর থেকে বের করে দেওয়া হলো। যতই হোক, জমিদার একেবারে এক বস্ত্রে তাদের দূর করে দিতে না পেরে এই মাঠখানা দান করলেন। এখানেই তারা বসত করেছিল। শাশুড়ি মায়ের পিতৃগৃহ থেকে আনা বাঁশুলি মায়ের ছোট্ট মূর্তিটা আনতে পেরেছিল জমিদারের পুত্রবধূ। সে ঘরোয়াভাবে মায়ের পুজো দিত। সংলগ্ন জমিতে ধান চাষ করত তার স্বামী। যা আসত তাতে দুটি পেট কোনো মতে চলে যেত। দেখতে দেখতে কয়েক বছরের মধ্যে মায়ের কৃপায় তারা এই জমিটুকু থেকেই সচ্ছল হয়ে ওঠে। মা বাঁশুলি আর এই জীবন নিয়েই খুশি ছিল তারা। কিন্তু জমিদার গৃহিণী শান্তি পাচ্ছিলেন না। তার তখন পুত্র সন্তান হয়েছে। এই পুত্র কাছাকাছি থাকলে তিনি কখনো সুরক্ষিত নন। যে কোনো দিন জমিদার মশাই ডিক্রি বদল করে সম্পত্তি সমান ভাগ করে দিতে পারেন। নিজের ভাইয়ের সঙ্গে এক ফন্দি আঁটলেন তিনি। পেড়োয়া ডাকাত তখন এই অঞ্চলের ত্রাস। তার ভয়ে সবাই কাঁপে। জমিদার মশাই যৌবনে তাকে ধরে একবার মল্লযুদ্ধে হারিয়েও ছেড়ে দিয়েছিলেন। তাই সে জমিদার বাবুকে বিশেষ সম্মান করে। জমিদার গৃহিণী সেই পেড়োয়াকেই নিজের হীন কাজে নিযুক্ত করেছিলেন। সেদিন ছিল এমনই ফলহারিণী কালী পুজোর রাত। পেড়োয়া ভেবেছিল দুটি ক্ষুদ্র প্রাণ নিকেশ করে এসেই মায়ের পুজো দেবে। মায়ের পায়ে সেদিন তারাই উৎসর্গীকৃত হবে। নিঃশব্দে সদলে মাঠে নামতেই পেড়োয়া এক অদ্ভুত দৃশ্য দেখেছিল। সে দেখতে পেয়েছিল অমাবস্যার রাতেও মাঠের এক কোণ আলোকিত হয়ে আছে। এরকম অদ্ভুত ব্যাপার দেখে বিস্মিত হয়ে পেড়োয়া সেদিকে এগিয়ে গেল। সে দেখল মাঠের মধ্যে আলের ঠিক ওপরে শালঙ্কারা এক মহিলা বসে আছেন।
দু পা ছাড়িয়ে তার গায়ের গহনা থেকেই এই দ্যুতি বেরোচ্ছে। আপন মনে হাতের কঙ্গ দিয়ে নিজের এলো চুল আঁচড়াচ্ছিলেন তিনি। পেড়োয়া হাউ হাউ করে কেঁদে তার পায়ের কাছে বসে পড়ল। বাঁশুলি মা বলেছিলেন, আমার সন্তানদের তুই আমার কাছেই বলি দিবি? এত বড় দুঃসাহস তোর! ফিরে যা ঘরে, সবাইকে বলে দে আমি এদের ঘরেই প্রতিষ্ঠিত হয়েছি। ডাকাতেরা ফিরে গেছিল। ওই পরিবারটি কিন্তু এইসবের কিছুই জানতে পারেনি। তারা মায়ের পুজো সেরে ঘুমিয়ে পড়েছিল। পরের দিন অস্ত্র শস্ত্র পড়ে থাকতে দেখে অবাক হয়ে গেছিল দুজনেই। এদিকে পেড়োয়া গ্রামে গ্রামে গিয়ে মায়ের কথা প্রচার করছিল। তার তখন অন্য রূপ, অস্ত্র ছেড়ে সে তখন সন্ন্যাসী হয়েছে। ইতিমধ্যে পেড়োয়া অসমর্থ হওয়ায় জমিদারের নতুন তরফের সম্বন্ধীরা ক্রোধে দিশাহারা হয়ে পড়েছিল। এক রাতে তারা নিজেরাই হাতে অস্ত্র তুলে হামলা করেছিল। তাদের উদ্দেশ্য ছিল স্বামী স্ত্রীকে হত্যা করে নতুন তরফের সন্তানের পথ নিষ্কণ্টক করা। কিন্তু মাঠে এসে তারা দেখে সম্মুখে দাঁড়িয়ে আছে এক ভীষণ দর্শন নারী মূর্তি। উচ্চতায় তিনি আকাশ ছুঁয়েছেন। লোল তার জিহবা, হাতে উদ্যত খড়গ, কণ্ঠে মুন্ডমালা আর অন্য হাতে ভল্ল। এই দেখে তারা ভীষণ ভয়ে পালিয়ে আসে। পরদিন ভোরে উঠেই তারা এক বস্ত্রে বেরিয়ে যায়। সেই রাতেই জমিদার এবং আরও কয়েকটি ধনী পরিবার এবং আরও কয়েকটি পরিবার স্বপ্ন পেয়েছিল যে মায়ের পুজো হবে। তারপর থেকে প্রতি বছর সেই সব বাড়ি থেকে ডালা যেত যাতে মায়ের পুজোর আয়োজন হয়। জমিদারের পুত্র এবং পুত্রবধূ কিন্তু আর ঘরে ফিরে যাননি। তারা এখানেই থাকতেন, মায়ের সেবা করতেন। তারপর তারা দুজনে একসঙ্গে স্বর্গারোহণ করেছিলেন। তাদের পর কে পুজো করবে এই নিয়ে তখন চিন্তা ভাবনা চলছিল। এমন সময় দুজন সাধু এলেন। তাদের পরনে কিন্তু রক্তাম্বর ছিল না, বরং শ্বেত বসন পড়েছিলেন দুজনেই। নিজের পরিচয় দিয়ে তারা বললেন তারা তুরছমারি পরগনার দরিদ্র চণ্ডীদাসী ব্রাহ্মণ। মা চণ্ডীর পুজো পার্বণ আর তার স্তোত্র রচনা করেই দিন গুজরান করেন। চণ্ডীর সেবক বলেই তাঁরা চণ্ডীদাস। মা এলোকেশী এখানে কখনো বরাভয়দায়িনী, বাঁশুলি, কখনো রণচণ্ডী রূপ ধরেছেন। তাই মাই তাদের সেবার জন্য ডেকেছেন। সেই থেকে ওই চণ্ডীদাস ঠাকুরের বংশ এখানে পুজো করে আসছে। কান পেতে শুনলাম পুরুত ঠাকুর তখন গম গমে স্বরে মন্ত্র পড়ে চলেছেন। বিশাল লোচনী বলে গদ গদ বাণী, শুনুরে মহিষ বল তোর বল বুদ্ধি জানি। ক্ষণিক গরজ মূঢ় রণে মহারম্ভ, মধুপান করি আমি অবদ বিলম্ব। বিশাল লোচনী বলে গদ গদ বাণী, শুনুরে মহিষ বল তোর বল বুদ্ধি জানি। ক্ষণিক গরজ মূঢ় রণে মহারম্ভ, মধুপান করি আমি তাবদ বিলম্ব। মানুষের ভিড় আর বাদ্যি, শতেক হট্টগোল, আলো সব কিছুর মধ্যেও আমাদের চোখের সামনে ফুটে উঠল কোনো এক ভয়ানক যুদ্ধের ছবি, যেখানে একদিকে অন্যায়, অবিচার, অত্যাচার আর অন্যদিকে মা, আমাদের মা এলোকেশী। শুনছিলে দেও সিরিজের পঞ্চম গল্প এলোকেশী। রচনা তমঘ্ন নস্কর। শ্রীশচন্দ্র ন্যায়বানের চরিত্রে ছিল ইন্দ্রনীল, পাহানদের সর্দার তত্ত্ববোধক ঠাকুর এবং ভুলোর চরিত্রে ছিল কৌশিক, কথক
ও দাদামশাইয়ের নাতির চরিত্রে ছিল রণদীপ, পুরুত ঠাকুরের চরিত্রে ছিলাম আমি অনুভব এবং বাঁশুলি মায়ের চরিত্রে ছিল পিয়ালি। শব্দগ্রহণ এবং আবহ সৃষ্টি করেছে ঋদ্ধি, নির্দেশনায় ছিল রণদীপ। গল্পটির নাট্যরূপ দিয়েছে স্নেহা এবং পোস্টার ডিজাইনিং রক সল্ট কালার্স। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প জানাও কমেন্ট করে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, আর হাইপ পয়েন্টসটা প্লিজ ইনক্রিজ করে দিও। আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তোমরা জানোই কি করতে হবে, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব। তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই। আবার আমাদের দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন একটা গল্প সঙ্গে নিয়ে। টিম থ্রিলার ল্যান্ডের তরফ থেকে সবার জন্য রইল এক রাশ শুভেচ্ছা। সবাই ভালো থেকো, ভয় থেকো।